আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ইকোনমিক গ্রোথ, ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ইকেসি এগুলো নিয়ে কথা বলবো। আজকের ক্লাসে আমরা অর্থনীতির একটি খুব গুরুত্বপূর্ণ ভিত্তি নিয়ে কথা বলবো। জাতীয় আয় কিভাবে তৈরি হয়, কিভাবে প্রবাহিত হয় এবং এই প্রবাহের ভিতর দিয়ে একটি দেশের উৎপাদন, আয়, ভোগ, সঞ্চয় ও বিনিয়োগের সম্পর্ক কিভাবে দাঁড়ায়। বাস্তব জীবনে আপনি যখন বাজার থেকে কিছু কিনছেন কিংবা কোনো প্রতিষ্ঠান আপনাকে চাকরি দিচ্ছে, সেখানে জাতীয় আয়ের সার্কুলার ফ্লো কাজ করছে। এই ধারণা পরিষ্কার না হলে জিডিপি, জিএনপি কিংবা অর্থনৈতিক প্রবৃদ্ধি শব্দগুলো অনেক সময় শুধু মুখস্থ করা তথ্য হয়ে থাকে, বোঝা হয় না। তাই আমরা প্রথমে ফার্ম ও হাউস হোল্ডের মধ্যে পণ্য, সেবা এবং উৎপাদন উপকরণের বিনিময়কে একটি চক্র হিসেবে বুঝবো। এরপর জিডিপি কি, বিশেষ করে ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস, ভ্যালু অ্যাডেড এবং ডাবল কাউন্টিং এড়ানোর যুক্তি, এসব খুব সহজভাবে ধরবো। তারপর জিডিপি ও জিএনপি এর পার্থক্য দেখব এবং বিদেশ থেকে নেট আয়ের ধারণা কিভাবে জাতীয় আয় পরিমাপে ভূমিকা রাখে তা পরিষ্কার করব। এখন থেকে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে যাব, যেখানে রিয়েল জিডিপি বৃদ্ধির হার আমাদের উৎপাদন ও আয়ের বৃদ্ধি বোঝায়, কিন্তু এটি মানুষের সার্বিক কল্যাণের সম্পূর্ণ ছবি দেয় না। কারণ জিডিপি পার ক্যাপিটা আয় বন্টনের বৈষম্য দেখায় না, পরিবেশগত ক্ষতি বা বাহ্যিকতা ধরতে পারে না, আবার শিক্ষা স্বাস্থ্যের মতো ইতিবাচক অবদানও পুরোটা প্রতিফলিত করে না। এরপর আমরা অর্থনৈতিক উন্নয়ন ধারণায় ঢুকবো, যেখানে জীবনমান, দারিদ্র্য, বৈষম্য, বেকারত্ব, সাক্ষরতা, আয়ুষ্কাল এগুলোকে উন্নয়নের মূল ফলাফল হিসেবে দেখা হয়। সবশেষে আমরা পরিবেশ ও প্রবৃদ্ধি সম্পর্কে সবচেয়ে আলোচিত ধারণা এনভায়রনমেন্টাল কুজনেস কার্ভ বা ইকেসি নিয়ে আলোচনা করব। কেন উন্নয়নের শুরুতে দূষণ বাড়তে পারে, কিন্তু একটি নির্দিষ্ট আয় স্তরের পর কেন কমার সম্ভাবনা তৈরি হয়। এই ক্লাসের শেষে আপনি শুধু সংজ্ঞা মনে রাখতে পারবেন না, বরং জিডিপি, জিএনপি, গ্রোথ, ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্ট এই পুরো চেইনকে একসাথে যুক্ত করে বাস্তব উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে পারবেন। আমরা আজকে ন্যাশনাল ইনকাম, সার্কুলার ফ্লো ডায়াগ্রাম, জিডিপি অ্যান্ড জিএনপি, ইকোনমিক গ্রোথ, ইকোনমিক ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্ট, হিস্ট্রি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অফ ইকেসি, শেপস অফ ইকেসি, টার্নিং পয়েন্ট ইন দ্য ইকেসি, বাংলাদেশ অন ইকেসি এগুলো নিয়ে কথা বলবো। এখানে আমি প্রথমেই 2012 সন থেকে 2021 সন পর্যন্ত বাংলাদেশের জিডিপি গ্রোথ রেটগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে আসলে ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর। এই জিনিসগুলো আমি প্রথমেই আপনাদেরকে মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স পড়িয়েছিলাম এবং ম্যাক্রো ইকোনমিক্সের উদাহরণের মধ্যে এটা দিয়েছি। এখানে আমি শুধুমাত্র এটা দিয়েছি এটা বোঝানোর জন্য যে জিডিপি গ্রোথ রেটটা হচ্ছে একটা ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর বা ইকোনমিক ইন্ডিকেটর। তো এগুলো নিয়ে আমি বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। ন্যাশনাল ইনকাম কাকে বলে? ন্যাশনাল ইনকাম হচ্ছে টোটাল নেট আর্নিংস ফ্রম দ্য প্রোডাকশন অফ গুডস এন্ড সার্ভিসেস ইন এ কান্ট্রি ওভার এ পিরিয়ড অফ টাইম, ইউজুয়ালি 1 ইয়ার। মানে আমাদের যে টোটাল নেট আর্নিংস আছে গুডস এবং সার্ভিসেস এর প্রোডাকশন থেকে, একটা নির্দিষ্ট দেশে একটা নির্দিষ্ট পিরিয়ডে, বিশেষ করে 1 বছরের জন্য যে নেট আর্নিংস হয় সেগুলোকে আমরা ন্যাশনাল ইনকাম বলি। এই ন্যাশনাল ইনকামগুলো সার্কুলারলি সার্কুলারলি ফ্লো করে, এই জন্য এটাকে সার্কুলার ফ্লো ডায়াগ্রাম বলে। সার্কুলার ফ্লো ডায়াগ্রাম শোজ হাউ দ্য রিসোর্সেস অ্যান্ড প্রোডাক্টস ফ্লো বিটুইন হাউস হোল্ডস, ফার্মস অ্যান্ড দ্য গভর্নমেন্ট। মানে এটা সার্কুলার ফ্লো ডায়াগ্রামটা এটাই মিন করে যে কিভাবে হাউস হোল্ড থেকে ফার্মসের সাথে সম্পর্ক তৈরি হয় এবং হাউস হোল্ড ফার্মসের সাথে কিভাবে গভর্নমেন্টের সম্পর্ক তৈরি হয় এবং কিভাবে রিসোর্সগুলো ফ্লো করে, এই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করব। এখানে ফার্মস এবং হাউস হোল্ডের ধারণাটা যদি দেখেন, ফার্মস হচ্ছে প্রডিউস অ্যান্ড সেলস গুডস অ্যান্ড সার্ভিসেস। ফার্মস গুডস এবং সার্ভিসেস প্রডিউস করে এবং সেল করে। আবার অন দ্য কন্ট্রারি ওরা হায়ার অ্যান্ড ইউজ ফ্যাক্টরস অফ প্রোডাকশন, এরা আবার ফ্যাক্টরস অফ প্রোডাকশন কিনে এবং ব্যবহার করে। হাউস হোল্ডস কি করে? হাউস হোল্ডস হচ্ছে বাই অ্যান্ড কনজিউম গুডস এবং সার্ভিসেস, গুডস অ্যান্ড সার্ভিসেস। হাউস হোল্ডস গুডস এবং সার্ভিসেস কিনে এবং কনজিউম করে, ভোগ করে। এবং তারা ওন অ্যান্ড সেল ফ্যাক্টরস অফ প্রোডাকশন, তারা ফ্যাক্টরস অফ প্রোডাকশন ওন করে এবং ফার্মের কাছে এগুলো বিক্রি করে। আমরা যদি একটা মার্কেটের উদাহরণ ধরি, মার্কেটস ফর গুডস অ্যান্ড সার্ভিসেস, গুডস এবং সার্ভিসের মার্কেট হচ্ছে ফার্মস হচ্ছে বিক্রি করে, হাউস হোল্ড হচ্ছে কেনে। আর ফ্যাক্টরস অফ প্রোডাকশনের মার্কেটের মধ্যে আমরা দেখি হাউস হোল্ড সেল করে, হাউস হোল্ডস বিক্রি করে এবং ফার্মস ক্রয় করে। ফ্যাক্টরস অফ প্রোডাকশন হচ্ছে আমরা যে ল্যান্ড, লেবার, ক্যাপিটালের কথা বলেছি, এগুলো সবগুলো হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এগুলো হচ্ছে ইনপুটস ইউজ টু প্রডিউস গুডস অ্যান্ড সার্ভিস।
এবার আমরা সার্কুলার ফ্লো ডায়াগ্রামটা যদি দেখি, এই পৃষ্ঠাটিতে জাতীয় আয়ের সার্কুলার ফ্লো ডায়াগ্রাম উপস্থাপন করা হয়েছে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নয়নের ভিত্তি বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে মূলত দুটি প্রধান অর্থনৈতিক একক, হাউজহোল্ড ও ফার্মস এর মধ্যে পণ্য, সেবা উৎপাদন, উপকরণ এবং আয়ের পারস্পরিক প্রবাহ দেখানো হয়েছে। হাউজহোল্ড উৎপাদন উপকরণ যেমন শ্রম, পুঁজি, ভূমি ফার্মসকে সরবরাহ করে এবং এর বিনিময়ে ফ্যাক্টরস ইনকাম হিসেবে আয় গ্রহণ করে। এখানে 7,000 টাকা বলা হয়েছে। এই আয় থেকে হাউজহোল্ড ভোগ ব্যয় হিসেবে কনজাম্পশন করে। এখানে 5,000 টাকা কনজাম্পশন দেখানো হয়েছে, যা ফার্মসের কাছে পণ্য সেবার চাহিদা সৃষ্টি করে। একই সঙ্গে আয়ের একটি অংশ সেভিংস হিসেবে থাকে। এখানে 2,000 টাকা দেখানো হয়েছে, আহ, যা সরাসরি ভোগে ব্যবহৃত হয় না। অন্যদিকে ফার্মস এই সঞ্চিত অর্থকে ইনভেস্টমেন্ট হিসেবে পুনরায় উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহার করে, ফলে অর্থনীতির উৎপাদন ক্ষমতা বাড়ে। এই চক্রটি দেখায় যে সঞ্চয় ও বিনিয়োগ সমান হলে অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে এবং আয় প্রবাহ অব্যাহত থাকে। অর্থনৈতিক প্রবৃদ্ধির দৃষ্টিকোণ থেকে এটি বোঝায় যে উৎপাদন ও আয় বাড়ার একটি স্বচালিত প্রক্রিয়া এখানে কাজ করছে। তবে উন্নয়ন ও ইকেসি এর আলোচনা এই ডায়াগ্রাম আমাদের মনে করিয়ে দেয় যে উৎপাদন ও ভোগ বাড়ার সঙ্গে সঙ্গে সম্পদের ব্যবহার ও পরিবেশের উপর চাপও বাড়তে পারে, যা পরবর্তী পর্যায়ে পরিবেশগত নীতি ও টেকসই বিনিয়োগের প্রয়োজনীয়তা তৈরি করে। এখানে আমরা গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের কথা বলবো। এটা হচ্ছে দি মার্কেট ভ্যালু অফ ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস দ্যাট আর প্রডিউসড ইন এ কান্ট্রি উইদিন এ স্পেসিফাইড টাইম বাই দ্য রেসিডেন্টস অফ এ কান্ট্রি। অর্থাৎ একটা নির্দিষ্ট দেশের মধ্যে তাদের যে রেসিডেন্টস আছে, সেই রেসিডেন্সের মাধ্যমে যে ফাইনাল গুডস এবং সার্ভিস তৈরি হয়, সেটাই হচ্ছে সেটার যে ভ্যালু, সেটাই হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ফাইনাল গুডস এবং সার্ভিস, উই হ্যাভ টু এক্সক্লুড দ্য ইন্টারমিডিয়েট প্রোডাক্টস। আমাদের এখানে ইন্টারমিডিয়েট প্রোডাক্টসগুলি বাদ করতে হবে, বাদ দিতে হবে। বাদ দিয়ে আমাদের শুধুমাত্র ফাইনাল গুডস এবং সার্ভিসকে কাউন্ট করতে হবে। আমরা একটা উদাহরণ দিয়ে পরবর্তী পৃষ্ঠায় এটা দেখাবো। দি ইনক্রিজ ইন ভ্যালু অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোডাকশন প্রসেস, মানে এখানে ফাইনালি যে ভ্যালু এডিশনটা হয় একটা প্রোডাক্টের মধ্যে, গুডস এবং সার্ভিসের মধ্যে, এই জিনিসটা সহ আমাদেরকে কাউন্ট করতে হবে। এখানে এক্সাম্পলের মধ্যে দেখানো হয়েছে আইসক্রিম ইজ এ ফাইনাল গুড ইফ ইট ইজ কনজিউমড বাই দ্য হাউস। হাউজহোল্ড যদি আইসক্রিম কনজিউম করে তাহলে এটা একটা ফাইনাল গুড। স্টিলকে আমরা ইন্টারমিডিয়েট গুড হিসেবে দেখি, কারণ এটা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে বা বিভিন্ন কাজে কর্মে, বিল্ডিংয়ে ব্যবহার করা হয়। এই জন্য এটা ইন্টারমিডিয়েট গুডস। আমরা কিন্তু ইন্টারমিডিয়েট গুডসকে হিসাবে নিব না জিডিপি কাউন্টিং এর সময়। শুধুমাত্র ফাইনাল গুডসকে আমরা জিডিপি কাউন্টের সময় এটাকে কাউন্ট করব। দি স্টকস আর কাউন্টেড অ্যাজ ফাইনাল গুড। দি স্টকস যেগুলো থাকে এগুলোকে আমরা ফাইনাল গুড হিসেবে নিব। মেশিনারি ইজ এ ফাইনাল গুড বিকজ দ্য ফার্মস আর দ্য ফাইনাল ইউজার্স অফ দিস প্রোডাক্টস। মেশিনারিকেও আমরা ফাইনাল গুড হিসেবে দেখতে পারি, কারণ এগুলোকে ফাইনাল গুড হিসাবে বিভিন্ন ইন্ডাস্ট্রি তাদেরকে ইউজ করে। এখানে আমরা সার্কুলার ফ্লো ডায়াগ্রামের মধ্যে এবার গভর্নমেন্টকে ইনক্লুড করে আমরা বোঝার চেষ্টা করব। তার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি এই যে কতগুলো টার্ম আছে। যেমন ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স কি? ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে গভর্নমেন্ট ভ্যাটের মাধ্যমে, কাস্টমসের মাধ্যমে, কাস্টমস ট্যাক্স যেগুলোকে বলা হয়, বা এক্সাইজ ডিউটি, সেলস ট্যাক্স, এগুলোর মাধ্যমে যে অর্থ আহ, বিভিন্ন ফার্মসের থেকে বা জনগণ থেকে নেয়, এগুলো হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। আর ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে যেগুলো আমাদের ইনকাম ট্যাক্স হিসাবে যেগুলো সংগ্রহ করা হয়, এগুলোকে ডাইরেক্ট ট্যাক্স বলা হয়। আর জি হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। গভর্নমেন্ট পরিচালনার জন্য অনেক খরচপাতি করে, এগুলোকে আমরা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা জি বলি। আর ট্রান্সফার পেমেন্ট হচ্ছে আমরা যখন রিটায়ারমেন্টে যাই, যারা সরকারি কর্মকর্তা কর্মচারী বা স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারী যারা রিটায়ারমেন্টে যায়, তারা পেনশন পায়। এই পেনশনগুলো কোনো কাজের বিনিময়ে দেওয়া হয় না, এই জন্য এগুলোকে ট্রান্সফার পেমেন্ট বলা হয়। এরকম বয়স্ক ভাতা বা বিধবা ভাতা যদি থাকে তাহলে সেগুলোকে আমরা ট্রান্সফার পেমেন্ট বলা হয়, কারণ এগুলো কোনো কাজের বিনিময়ে দেওয়া হয় না, যে কারণে এগুলোকে আমরা ট্রান্সফার পেমেন্ট বলি। এখানে গভর্নমেন্ট ইন দ্য সার্কুলার ফ্লো, আমাদের যদি গভর্নমেন্টকে যদি এখানে যুক্ত করি তাহলে কি দাঁড়ায়? এই পৃষ্ঠাটিতে সার্কুলার ফ্লো মডেলে গভর্নমেন্ট যুক্ত করার পর অর্থনীতির কাঠামো কিভাবে আরো বিস্তৃত ও বাস্তবসম্মত হয় তা ব্যাখ্যা করা হয়েছে। প্রথম অংশে দেখানো হয়েছে যে সরকার কিভাবে হাউস হোল্ডস ও ফার্মস থেকে কর আদায় করে। আয়ের উপর ডাইরেক্ট ট্যাক্স এবং ভোগের উপর ইনডাইরেক্ট ট্যাক্স, যা অর্থনীতির আয়ের প্রবাহে একটা নতুন ধারণা সৃষ্টি করে। এই করের মাধ্যমে সংগৃহীত অর্থ সরকার গভর্নমেন্ট এক্সপেন্ডিচার হিসেবে পণ্য সেবা ক্রয়ে ব্যয় করে এবং ট্রান্সফার পেমেন্টের মাধ্যমে ভাতা, ভর্তুকি বা সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে আবার হাউসহোল্ডের কাছে ফিরিয়ে দেয়। দ্বিতীয় চিত্রে এই গ্রাহকগুলো গ্রাফিক্যাল ভাবে দেখানো হয়েছে, যেখানে হাউসহোল্ড, গভর্নমেন্ট এবং ফার্মস এই তিনটি প্রধান অর্থনৈতিক একক
একে অপরের সাথে যুক্ত। এখানে হাউস হোল্ডের মোট প্রাপ্ত আয় হচ্ছে ইনকাম ওয়াই প্লাস বি মাইনাস টিডি, মানে ওয়াই হচ্ছে ইনকাম আর বি হচ্ছে ট্রান্সফার পেমেন্ট, এবং সেখান থেকে ডাইরেক্ট ট্যাক্স বাদ যাবে, অর্থাৎ ফ্যাক্টর ইনকামের সাথে ট্রান্সফার যোগ হয়ে এবং প্রত্যক্ষ কর বাদ দিয়ে নির্ধারিত হচ্ছে। ফার্মসের ক্ষেত্রে মোট চাহিদা, কনজাম্পশন, ইনকাম এবং গভর্নমেন্ট এক্সপেন্ডিচার দ্বারা প্রভাবিত হচ্ছে, তবে কর পরিশোধের পর তাদের কাছ থেকে সি প্লাস আই প্লাস জি মাইনাস টিই এটি করা হয়। এই কাঠামো দেখায়, অর্থাৎ এখান থেকে ইনডাইরেক্ট ট্যাক্স বাদ দেওয়া হয়। এই কাঠামো দেখায় যে সরকার শুধু কর সংগ্রহকারী নয়, বরং সামগ্রিক চাহিদা ও উৎপাদনের একটি সক্রিয় অংশগ্রহণকারী। অর্থনৈতিক প্রবৃদ্ধির দৃষ্টিকোণ থেকে সরকারি ব্যয় মন্দার সময়ে চাহিদা বাড়াতে সহায়ক হতে পারে, আবার উন্নয়নের ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোতে ব্যয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদী সক্ষমতা তৈরি করে। একই সঙ্গে ইকেসিআর আলোচনায় এই মডেলটি গুরুত্বপূর্ণ, কারণ সরকার পরিবেশ কর, ভর্তুকি ও নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদন ও ভোগের পরিবেশগত প্রভাব কমাতে পারে। ফলে এই পৃষ্ঠা আমাদের বুঝতে সাহায্য করে যে প্রবৃদ্ধি, উন্নয়ন এবং পরিবেশ এই তিনটির মধ্যে সমন্বয় ঘটাতে সরকারের ভূমিকা সার্কুলার ফ্লো মডেলে অপরিহার্য। আমি যদি এখানে আরো একটু সিম্পলিফাইড করে বলি যে হাউস হোল্ড এরা তাদের কাছে কি যাচ্ছে, তাদের কাছে যাচ্ছে ওয়াই হচ্ছে ফার্মস থেকে তারা যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন বিক্রি করে সেখান থেকে ইনকাম যাচ্ছে ওয়াই, বি হচ্ছে ট্রান্সফার পেমেন্ট, তারা ট্রান্সফার পেমেন্ট পাচ্ছে এবং সেখান থেকে ডাইরেক্ট ট্যাক্সগুলো বাদ যাচ্ছে। এই জন্য দেখেন এখান থেকে দেখেন গভর্নমেন্ট ট্রান্সফার পেমেন্ট দিচ্ছে এবং ডাইরেক্ট ট্যাক্স এগুলো নিয়ে নিচ্ছে। আবার এখান থেকে হাউস হোল্ড যখন তার ইনকাম প্লাস ট্রান্সফার পেমেন্ট মাইনাস টিডি পায়, এখান থেকে সে কিছু টাকা সেভিংস করে এবং সে গুডস এবং সার্ভিস কনজিউম করে। এখানে আবার গভর্নমেন্টও কনজিউম করে, কনজাম্পশন করে। এটা হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার হিসেবে দেখানো হয়েছে জি দিয়ে। তাহলে এটা ফাইনালি কি যাচ্ছে, সি প্লাস আই প্লাস জি। তা কিন্তু এখানে সি প্লাস আই প্লাস জি থেকে ইনডাইরেক্ট ট্যাক্সটা বাদ যাচ্ছে, ইনডাইরেক্ট ট্যাক্সটা গভর্নমেন্ট আবার নিয়ে নিচ্ছে, এবং এটা সবকিছু মিলিয়ে সি প্লাস আই প্লাস জি মাইনাস টিই ফার্মসের কাছে যাচ্ছে, এবং ফার্মস থেকে আবার এবং ফার্মস এবং গভর্নমেন্ট থেকে আবার এটা হাউস হোল্ডে যাচ্ছে। এভাবে একটা সার্কুলার ফ্লো ডায়াগ্রাম তৈরি হচ্ছে। জিডিপি এবং জিএনপি, জিডিপির কথা আগেই বলেছি, এটা হচ্ছে মেজার্স দ্য আউটপুট প্রডিউসড বাই ফ্যাক্টরস অফ প্রোডাকশন লোকেটেড ইন দ্য ডোমেস্টিক ইকোনমি, মানে একটা নির্দিষ্ট দেশের মধ্যে তাদের নিজস্ব যে জনবল আছে, সেই জনবলের মাধ্যমে যে গুডস এবং সার্ভিস তৈরি হয় তার যে ভ্যালু, এটাই হচ্ছে জিডিপি। আর জিএনপি হচ্ছে জিডিপির সাথে যদি আমাদের যে ফরেন রেমিটেন্স আছে, ফরেন রেমিটেন্স গুলো যদি অ্যাড করতে পারি, অ্যাড করার পরে যেটা আসবে সেটা হচ্ছে জিএনপি। Economic growth. Economic growth is the increase of value of goods and services produced by an economy. মানে এটা হচ্ছে ভ্যালু অফ গুডস এবং সার্ভিস যেটা আমাদের প্রতি বছর প্রডিউস হচ্ছে, সেটা গত বছর থেকে কতটুকু ইনক্রিজ করলো, সেই হিসাবটাই হচ্ছে ইকোনমিক গ্রোথ। ইট ইজ কনভেনশনালি মেজার্ড এজ দ্য পার্সেন্ট রেট অফ ইনক্রিজ ইন রিয়েল গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এটা জিডিপি হিসাবে আমরা কাউন্ট করি সাধারণত। অ্যাজ ইকোনমিক গ্রোথ ইজ মেজার্ড এজ দ্য অ্যানুয়াল পার্সেন্ট চেঞ্জ অফ জিডিপি, মানে বার্ষিক শতকরা হিসাবে কতটুকু পরিবর্তন হলো, এটা আমরা জিডিপি গ্রোথ রেট হিসাবে দেখি। জিডিপি অ্যান্ড জেনারেল ওয়েলবিং, আমরা জিডিপি বললেই জিডিপি গ্রোথ রেট 7.5, 8, 9, 10 দেখলে আমরা মনে করি যে একটা দেশ বোধহয় তাদের লিভিং স্ট্যান্ডার্ড অনেক বেশি হচ্ছে, কিন্তু আসলে তা না। এখানে জিডিপি পার ক্যাপিটা কিন্তু ডিস্ট্রিবিউশন অফ ইনকামকে শো করছে না। জিডিপি পার ক্যাপিটা নেগেটিভ এক্সটার্নালিটিস এবং পজিটিভ এক্সটার্নালিটিসকে কভার করে না। তারপরে ইনফর্মাল সেক্টর যেগুলো আছে আমার প্রত্যেকটা দেশে, ইনফর্মাল সেক্টরগুলোকে এখানে কাউন্ট করা হয় না, বা বিশেষ করে বাংলাদেশে কাউন্ট করা হয় না। যেমন ছোটখাটো দোকানপাট আছে, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, বা গৃহকর্মী, তাদের যে আয় আছে সেই আয়গুলো কিন্তু এখানে যোগ করা হয় না। এই জন্য আমরা জিডিপি কে বোঝার পাশাপাশি আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে যে জিডিপি আসলে কি মিন করে। ইকোনমিক ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ দ্য ডেভেলপমেন্ট অফ ইকোনমিক ওয়েলথ। আমরা যদি ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলি, তাহলে এটা হচ্ছে ইকোনমিক ওয়েলথ অফ কান্ট্রিজ অর রিজিয়নস ফর দ্য ওয়েলবিং অফ দেয়ার ইনহ্যাবিটেন্টস। মানে আহ, একটা দেশের যে ইকোনমিক ওয়েলথ আছে, মানে সম্পদের যে মজুদ আছে, সেই মজুদ দিয়ে আমরা ইকোনমিক ডেভেলপমেন্টকে বোঝার চেষ্টা করি। From a policy perspective, economic development can be defined as efforts that seek to improve the economic well-being and quality of life for a community by creating and or retaining jobs and supporting or growing incomes and the tax bases. এগুলো সাধারণত কি মিন করে, আমরা যে লিটারেসি রেটস বলি, লাইফ এক্সপেক্টেন্সি বলি, অ্যান্ড পভার্টি রেটস বলি, এগুলো সব হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্টের ইন্ডিকেটর।
তো আমরা দেখি প্রফেসর ডুডলি শিয়ার্স ইকোনমিক ডেভেলপমেন্ট সম্পর্কে কি বলেন। উনি বলেন ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে ইলিমিনেশন অফ পভার্টি, ইনইকুয়ালিটি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। মানে একটা দেশ থেকে যখন আমরা দারিদ্র্য দূর করব, অসমতা দূর করব এবং বেকার সমস্যা দূর করব, তখনই একটা দেশের ডেভেলপমেন্টের দিকে একটা দেশ আগায়। এটা আমরা বলতে পারি এবং এটা প্রফেসর ডুডলি শেয়ার্স এই ধরনের মন্তব্য করেছেন। প্রফেসর মাইকেল টুডারও উনি বলছেন যে প্রডিউসিং মোর লাইফ সাস্টেনিং নেসেসিটিস সাচ এস ফুড, শেল্টার অ্যান্ড হেলথ কেয়ার অ্যান্ড ব্রডেনিং দেয়ার ডিস্ট্রিবিউশন। মানে লাইফ সাস্টেনিং নেসেসিটিস গুলো যদি আমরা বেশি করে প্রডিউস করতে পারি, তাহলে একটা দেশ ডেভেলপমেন্টের দিকে যায়। রাইজিং স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যান্ড ইন্ডিভিজুয়াল সেলফ এস্টিম, মানে স্ট্যান্ডার্ড অফ লিভিং যদি উন্নত হয়, তাহলে আমরা বলতে পারি যে একটা দেশ ডেভেলপড হচ্ছে। এটা প্রফেসর মাইকেল টুডারোর আলোচনা। এবার আমরা যদি ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলি, ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে পরিবেশ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। পরিবেশ যদি আহ, ঠিক না থাকে, তাহলে আমরা কখনোই সাস্টেনেবল ডেভেলপমেন্ট পেতে পারি না, মানে ডেভেলপমেন্টটা সাস্টেনেবল হতে পারে না। এই ভিত্তির উপরে আমরা একটা হাইপোথেসিস নিয়ে চিন্তা করি, সেটাকে বলা হয় এনভায়রনমেন্টাল কোজনেট কার্ভ হাইপোথেসিস বা ইকেসি হাইপোথেসিস। এখানে দেখানো হচ্ছে যে পার ক্যাপিটা ইনকাম বাড়ার সাথে সাথে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন বৃদ্ধি পায় একটা সময় পর্যন্ত। তারপরে পার ক্যাপিটা ইনকাম যদি আরো বাড়তে থাকে, সেখান থেকে পরবর্তীতে দেখা যাচ্ছে যে একটা সময়ে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন কমতে শুরু করে, ফলে এখানে একটা ইনভার্টেড ইউ শেপ তৈরি হয়। এটাই হচ্ছে ইকেসি, এটা যেটাকে আমরা এনভায়রনমেন্টাল কুজনেটস কার্ভ বলি। আর এখানে যে জায়গায় যে টার্নিংটা হয়, এটাকে আমরা টার্নিং পয়েন্ট বলি। আম, এখানে টার্নিং পয়েন্টের আগে প্রি ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স এবং ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্সও এখানে কিছুটা থাকে। আর যেখান থেকে এনভায়রনমেন্টাল ইমপ্রুভমেন্ট হয়, সেটাকে আমরা পোস্ট ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স বলতে পারি। ইউরোপিয়ান কান্ট্রিগুলো, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, এরা পোস্ট ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিতে আছে আমরা বলতে পারি। এমনকি জাপান পোস্ট ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিতে আছে আমরা বলতে পারি। এই পৃষ্ঠাটিতে এনভায়রনমেন্টাল কুজনেট কার্ভ ধারণার ঐতিহাসিক পটভূমি ও বিকাশের ধাপ সংক্ষেপে উপস্থাপন করা হয়েছে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের আলোচনায় একটি গুরুত্বপূর্ণ তাত্ত্বিক ভিত্তি তৈরি করে। শুরুতে দেখানো হয়েছে যে ইকিসি ধারণাটি সরাসরি পরিবেশ অর্থনীতি থেকে আসেনি, বরং এটি 1950-এর দশকে অর্থনীতিবিদ সিমন কাজনেটস প্রস্তাবিত মূল কুজনেট কার্ভ থেকে অনুপ্রাণিত। সেই মূল কার্ভে আয় বৈষম্য ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে একটি উল্টো ইউ আকৃতির সম্পর্ক অনুমান করা হয়েছিল, যেখানে উন্নয়নের প্রাথমিক পর্যায়ে বৈষম্য বাড়ে এবং একটি নির্দিষ্ট আয় স্তরের পরে তা কমতে শুরু করে। পরবর্তী সময়ে 1990-এর দশকে এই ধারণাটিকে পরিবেশগত প্রেক্ষাপটে প্রয়োগ করা হয়, যার ফলে এনভায়রনমেন্টাল কুজনেটস কার্ভের জন্ম হয়। এই নতুন ধারণায় বলা হয় যে কিছু পরিবেশ দূষণ সূচক, যেমন সালফার ডাইঅক্সাইড, প্রতি মাথা পিছু আয় বাড়ার সাথে সাথে প্রথমে বৃদ্ধি পায়, কিন্তু একটা নির্দিষ্ট উন্নয়ন স্তরের পরে হ্রাস পেতে পারে। বিশেষভাবে গ্রসম্যান এবং ক্রুইগারের 1991 সালের গবেষণা, যেখানে নাফটা বা নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট চুক্তির প্রভাব বিশ্লেষণ করা হচ্ছিল, ইকিসি ধারণার প্রাথমিক প্রমাণ হিসেবে গুরুত্বপূর্ণ আহ, ভূমিকা রেখেছিল সেই আহ, গবেষণায়। পরবর্তীতে বিশ্বব্যাংক 1992 সালের ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্টের মাধ্যমে এনভায়রনমেন্টাল কুজনেটস কার্ভ শব্দটি ব্যাপকভাবে পরিচিতি লাভ করে। এই পটভূমি আমাদের বোঝায় যে ইকিসি হঠাৎ তৈরি হওয়া কোনো ধারণা নয়, বরং এটি আয়, উন্নয়ন ও সামাজিক ফলাফলের দীর্ঘদিনের তাত্ত্বিক আলোচনার একটি পরিবেশগত সম্প্রসারণ। একই সঙ্গে এটি ইঙ্গিত দেয় যে উন্নয়ন ও পরিবেশের সম্পর্ক বোঝার ক্ষেত্রে ঐতিহাসিক তত্ত্ব ও আধুনিক বাস্তব পর্যবেক্ষণ একসাথে বিবেচনা করা জরুরি। শেপস অফ ইকেসির মধ্যে আলোচনা করা হয়েছে, এখানে দেখেন শেপ যেমন ইনভার্টেড ইউ শেপ হচ্ছে জেনারেল ইন কেস। এক্ষেত্রে যেমন আমরা দেখিয়েছি সালফার ডাইঅক্সাইড ইন ডেভেলপড কান্ট্রিজ, সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে বিশেষ করে ডেভেলপড কান্ট্রিতে এটা এখানে ইনভার্টেড ইউ শেপ আমরা পেয়েছি। এন শেপ কিছু কিছু ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট ইজ টেম্পোরারি, এটা টেম্পোরারি হয়, আবার এটা ডিগ্রেড করতে শুরু করে এবং আবার ইমপ্রুভ করে, আবার ডিগ্রেড করে। এই জন্য এখানে একটা এন শেপের একটি কার্ভ তৈরি হয়। ইনক্রিজিং এর ক্ষেত্রে আনচেকড গ্রোথ ওরসেন্স গ্লোবাল ইস্যুস, মানে যেমন কার্বন ডাইঅক্সাইড এমিশনস, ক্লাইমেট চেঞ্জ, এটা ইনক্রিজ করছে, এটা কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে। ডিক্রিজিং এর ক্ষেত্রে গ্রিন ডেভেলপমেন্ট ফ্রম দ্য বিগিনিং, মানে কোনো একটা দেশ যদি একেবারে শুরুতেই গ্রিন ডেভেলপমেন্ট করেছে, এরকম হয়, তাহলে আহ, মানে এই ইনভার্টেড ইউ শেপটা না হয়ে এটা একদম নিচের দিকে নামতে থাকে কার্ভটা।
এরকম স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ গ্রিন আরবান পলিসিস, এরকম স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে গ্রিন আরবান পলিসি আছে এবং স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে আমরা এই ধরনের ডিক্রিজিং দেখতে পাই। বাংলাদেশের ইকেসি কার্ভ কেমন আছে? যেমন এয়ার পলিউশনের কথা যদি ধরি, PM2.5, এটা একদম রাইজিং অবস্থায় আছে, মানে প্রাথমিক স্তরে আছে, প্রাথমিক স্টেজের মধ্যে আছে। কার্বন ডাইঅক্সাইড ইমিশনের ক্ষেত্রে এটা প্রি পিক অ্যাসেন্ডিং ফেজ আছে। কার্বন ডাইঅক্সাইড ইমিশনের ক্ষেত্রে আমরা মানে যে ধারণাটা পাই এটা ইনক্রিজিং ধারণা। এটা সমগ্র বিশ্বে একই, বাংলাদেশেও সেম। ওয়াটার পলিউশনের ক্ষেত্রে রাইজিং ফেজ, মানে ইকেসির যে প্রাথমিক যে স্টেজ, সে স্টেজের মধ্যে আছে। সলিড ওয়েস্টের ক্ষেত্রেও সেম, ডিফরেস্টেশনের ক্ষেত্রেও সেম, ক্লাইমেট ভালনারেবিলিটির ক্ষেত্রে এটা ইকেসির সাথে ডাইরেক্টলি আমরা সম্পর্ক খুঁজে পাইনি। আপনারা প্রিন্সিপালস অফ মাইক্রো ইকোনমিক্স এই বইটি পড়তে পারেন। প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, ইকোনমিক গ্রোথ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, এটা পড়তে পারেন। গ্রসম্যান এন্ড ক্রুয়েগারের যে গবেষণা ছিল। দি রাইজ অ্যান্ড ফল অফ দ্য এনভায়রনমেন্টাল কুজনেস কার্ভ, এটা ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট 2004 সনে পাবলিশ করে। এই জিনিসগুলো, এই দুইটা পেপার হয়তো আপনারা অনলাইনে পেয়ে যাবেন, আর বাকিগুলো লাইব্রেরি থেকে দেখতে হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনা। আমরা আজকের আলোচনার সারসংক্ষেপ হলো, জাতীয় আয়কে বোঝার সবচেয়ে শক্তিশালী উপায় হচ্ছে চক্র হিসাবে দেখা, যেখানে হাউসহোল্ড ও ফার্ম একে অপরের সাথে পণ্য, সেবা এবং উৎপাদন উপকরণের মাধ্যমে সংযুক্ত। এই চক্রের ভিতরেই ভোগ বা কনজাম্পশন, সঞ্চয় বা সেভিংস ও বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট অর্থনীতির গতি নির্ধারণ করে, এবং আয়ের একটি অংশ কিভাবে বাজারে ফিরে আসে তা স্পষ্ট হয়। জিডিপি আমাদের বলে দেয় দেশের ভিতরে নির্দিষ্ট সময়ে কত চূড়ান্ত পণ্য ও সেবা উৎপাদিত হয়েছে, আর জিএনপি আমাদের দেখায় দেশের নাগরিকরা মোট কত আয় অর্জন করেছে, যার সাথে বিদেশ থেকে নেট আয় যুক্ত হয়। কিন্তু আমরা এটাও বুঝেছি যে জিডিপি পার ক্যাপিটা শুধু গড় উৎপাদন আয়ের চিত্র দেয়। এটি আয় বন্টনের ন্যায্যতা, অনানুষ্ঠানিক খাতের প্রকৃত অবদান কিংবা পরিবেশ ক্ষতির মতো গুরুত্বপূর্ণ বিষয়কে সম্পূর্ণভাবে তুলে ধরে না। তাই প্রবৃদ্ধি এবং উন্নয়ন এক জিনিস নয়। উন্নয়ন বলতে আমরা জীবনমানের বাস্তব উন্নতি, দারিদ্র্য হ্রাস, বৈষম্য কমানো এবং বেকারত্ব কমার মতো ফলাফলকে বুঝি। এই জায়গায় ডুডলি শেয়ার্সের যুক্তি আমাদের মনে করিয়ে দেয় যে উন্নয়নকে ফলাফল দিয়ে বিচার করতে হবে। আর টুডারও দেখান যে জীবন ধারণের প্রয়োজন, আত্মসম্মান ও সামাজিক অর্থনৈতিক পছন্দের বিস্তার উন্নয়নের কেন্দ্রবিন্দু। পরিবেশের সাথে সম্পর্কিত অংশে ইকেসি ধারণা দেখায় অর্থনৈতিক কার্যক্রম বাড়লে দূষণ প্রথমে বাড়তে পারে, তবে নীতি, প্রযুক্তি, জনসচেতনতা এবং কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে একটি টার্নিং পয়েন্টের পরে দূষণ কমানোর সম্ভাবনা তৈরি হয়। তবে এটি কোনো নিশ্চিত নিয়ম নয়। কোনো দূষক, কোনো দেশ, কোনো নীতি কাঠামো, এসবের উপর ফল ভিন্ন হতে পারে। বাংলাদেশকে কেন্দ্র করে ইকেসি ভাবলে আমাদের প্রশ্ন হবে, আমরা কোন পর্যায়ে আছি, আমাদের প্রবৃত্তির ধরন কতটা পরিবেশ বান্ধব, এবং নীতি, প্রযুক্তি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা দিয়ে কিভাবে গ্রোথকে সাস্টেনেবল ডেভেলপমেন্টে রূপান্তর করা যায়। অর্থাৎ মূল শিক্ষা হলো, জাতীয় আয় পরিমাপ শিখে আমরা অর্থনীতির গতি বুঝি, প্রবৃদ্ধি দিয়ে উৎপাদন বাড়ার চিত্র পাই, কিন্তু উন্নয়ন ও পরিবেশ দিয়ে আমরা মানুষের কল্যাণ এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার দিকটি বিচার করি। পরবর্তী ক্লাসে বা আলোচনায় আপনি চাইলে আমরা বাংলাদেশের জিডিপি গ্রোথ, পরিবেশগত সূচক এবং সম্ভাব্য ইকিসি অবস্থানকে আরো বাস্তব ডেটা ভিত্তিকভাবে বিশ্লেষণ করতে পারি। আজকে এতটুক পর্যন্তই ছিল আমার আলোচনা। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে প্রশ্ন করতে পারেন। সবাই ভালো থাকুন, এই প্রত্যাশায় আমার ভিডিওটির এখানেই সমাপ্তি ঘোষণা করছি।